রাতের ভোটের বুদ্ধি জাবেদ পাটোয়ারির সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন চৌধুরী মামুনের জবানবন্দি। চলমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি কাল। আজও বিক্ষোভ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, সংকট দ্রুতই কেটে যাবে আশা শিক্ষা উপদেষ্টা। নীলফামারীর ইপিজেডের সামনে সেনাবাহিনী পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ কয়েকজন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2018 সালের নির্বাচনের আগের রাতে 50% ব্যালট ভর্তির নির্দেশ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় ডিসি, এসপি, ইউএনও, এসিল্যান্ড ও পুলিশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আরও জানান, জুলাই আন্দোলনের সমন্বয়কদের আটক ও নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। 2014 ও 2018 সালের নির্বাচনে পুলিশের ভূমিকা, জুলাই আন্দোলন ও প্রতিটি র্যাব কার্যালয়ে গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দেয়া তথ্য অনুযায়ী 2018 সালের নির্বাচনের রাতের মধ্যেই ব্যালট বাক্স 50% ভর্তি করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। বাস্তবায়নে পুলিশের পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের প্যানেলে এ জবানবন্দি দেন চৌধুরী মামুন। প্রসিকিউটরও জানান, জুলাই আন্দোলনের সময় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে অংশ নিতেন আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিআইজি, ডিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপির বেশ কয়েকজন ক্ষমতাধর ওসি। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50% ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউএনও এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এছাড়া র্যাবের প্রতিটি কার্যালয়ে গোপন বন্দিশালা ছিল এবং সেখানে ভিন্ন মতাদর্শীদের নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার করা হতো বলে জানান সাবেক আইজিপি। এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ কেউ, কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটি অংশ ছিলেন। গত 10 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতে রাজসাক্ষী দিতে রাজি হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় বৈঠকটি। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। কেউ নির্বাচন ছাড়া কোনো বিকল্প খুঁজলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।
দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? রসন, এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছেন যমুনার সামনে। আপনি জানেন যে এখন যমুনার মধ্যে আজকে 7টি রাজনৈতিক দল একটি সংগঠনের সাথে আলোচনা চলছে প্রধান উপদেষ্টার যেই রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি, একই সঙ্গে আগামী নির্বাচন এবং গণ অধিকার পরিষদের যে দাবিটি তোলা হয়েছিল জাতীয় পার্টিকে কেন্দ্র করে, সেই দাবিটার অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধের যে একটি দাবি গণ অধিকার পরিষদে, সেই দাবিকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি এবং গণ অধিকার পরিষদের যে নেতা হক নুরুর উপর যে হামলা, সব কিছু মিলে এই পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টি সব কিছু নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা যে আলোচনা, সেই আলোচনায় প্রথম গত রবিবার যেমনি বিএনপি, এনসিপি এবং জামাতের শীর্ষ নেতারা আলোচনা করে গেছেন প্রধান উপদেষ্টার সাথে, এবং আজকে কিন্তু আলোচনায় অংশ নিচ্ছে গণফ্রন্ট অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং গণসংহতি, এবি পার্টি এবং একই সঙ্গে হেফাজতে ইসলাম নামক যে সংগঠনটি আছে, সেই সংগঠনের প্রায় 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের এই শীর্ষ নেতারা এই উদ্ভূত পরিস্থিতিতে আগামী নির্বাচন এবং একই সঙ্গে হচ্ছে যে এই পরিস্থিতি কীভাবে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছেন, এবং এই মতামতের পরেই আসলে ধারণা করা হচ্ছে যে এই আলোচনার পরই এক ধরনের সরকার হয়তো তাদের আরেক ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করবে, সেটি জাতীয় পার্টি নিয়েও আসতে পারে। এবং একইভাবে নির্বাচন, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই নিশ্চিত করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা কোনোভাবেও বাধাগ্রস্ত করা যাবে না, তবে সেটার এই পরিস্থিতি কিভাবে তারা মোকাবেলা করবেন এবং একইভাবে কিভাবে নির্বাচনের পরিস্থিতিকে আরও স্মুথ করা যায় এবং আরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উত্তরোত্তর উন্নতি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে হয়তো সরকার এই আলোচনার পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেবেন। তবে আজকে আলোচনা এখনও চলছে, আলোচনা থেকে বের হয়ে হয়তো আমরা এখানে সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, বোঝা যাবে যে সরকারের দিক থেকে আসলে আলোচনা এবং তাদের দিক থেকে রাজনৈতিক দলগুলোর দাবি থেকে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, সেসব বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। আলোচনা শেষে আমাদের এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি সেটি হচ্ছে যে 7টা নাগাদ। ধন্যবাদ রোকনুজ্জামান আপনাকে। যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন রোকনুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। ডাকসুতে প্রচারণার আজ 8ম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, আপনি তো সেখানে আছেন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। সে নির্বাচন হবে কিনা সেটি এখন আদালতের উপর নির্ভর করছে। সেটি আগামীকাল অর্থাৎ বুধবার উচ্চ আদালত সেই সিদ্ধান্ত দিবে। আর সেটা যাই হোক, ডাকসু নির্বাচন কেন্দ্র করে এরই মধ্যেই আপনি জানেন যে 28টি পদে প্রার্থীতে প্রায় 471 জন প্রার্থী, তারা কিন্তু দিনভর প্রচারণা চালিয়েছে। সারাদিনের যে কর্মব্যস্ত প্রচারণা, শিক্ষার্থীদের মন জয় করা, সেই ব্যস্ততার পর কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনের সামনে দফায় দফায় বিভিন্ন প্যানেলে প্রার্থীরা ব্রিফিং করছেন। কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোট অর্থাৎ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ। মূলত যার প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে উচ্চ আদালতে ডাকসু নির্বাচন হবে কিনা বা সেই সিদ্ধান্ত করিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল রাতে ব্রিফিং করে জানিয়েছিলেন যে ডাকসু নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন ধরনের চাপ রয়েছে। তারপরও শিক্ষার্থীদেরকে তিনি কাদা ছোড়াছুড়ি না করে ডাকসু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে সেই আহ্বানে সাড়া না দিয়েও শিক্ষার্থীরা যেটি করছে একে অপরের উপর দোষারোপ করছে। যেমন ছাত্র শিবির তারা ছাত্রদলকে দায়ী করছে যে তারা
ছাত্র শিবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, একইভাবে ছাত্র দলও শিবিরের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আরো তথ্য পেলে আমরা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সৈয়দ আব্দুল মুহিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সৈয়দ আব্দুল মুহিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে মনোনয়নপত্র সংগ্রহের দিন আরও একদিন বাড়িয়ে আগামীকাল বুধবার পর্যন্ত করা হয়েছে। তবে ভোট হবে 25 সেপ্টেম্বরই। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রার্থী হতে পারবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কর্মসূচি পালন করে ছাত্রদল। এই নিয়ে দল এবং ছাত্র শিবির মুখোমুখি অবস্থান নেয়। ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনও 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। এদিকে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। গতকাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নির্বাচনের অংশগ্রহণে ইচ্ছুক 570 জন ডোপ টেস্ট পরীক্ষার জন্য তাদের স্যাম্পল দিয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা 6 দফা দাবিতে দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে জব্বারের মোড়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে। পরে তারা প্রশাসনিক ভবন ও ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। রেলপথ অবরোধের ফলে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানায়, চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই। মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রেলপথ বন্ধ থাকবে বলে জানান তারা। এদিকে রেলপথ বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, সেই সাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 6 জন। ভোরে উত্তরা ইপিজেডের সামনে ওই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব নীলফামারী সদর থানার সংগ্রসী ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পটচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করে এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে আজ সকাল থেকেই শ্রমিকরা একত্রিত হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ইপিজেডে ঢুকতে গেলে সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ 6 জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ হাবিবকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন সেনা সদস্যরা। 2.5 বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 3টি চালানে 60 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এতে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার। তিনি জানান, ভারত থেকে 3টি চালানে 60 মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে ঢুকেছে। মান পরীক্ষা শেষে তা খালাসের অনুমতি দেওয়া হয়েছে। আমদানি খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
প্রতি মেট্রিক টন পেঁয়াজ 305 মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় 37,429 টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় 38 টাকা। এগুলো মানভেদে 57 থেকে 60 টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলেও জানান তিনি। এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেছেন, দেশে বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ জমেছে। নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও সব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চালানো হয়েছে মশক নিধন কর্মসূচি। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি তেজগাঁও থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল ও আব্দুল শহীদ। সাইফুল আলম নীরব বলেন, স্বৈরাচার পতনের পর মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, এখন সময় এসেছে মানুষের সরাসরি সেবা করার। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। স্থানীয় নিমতলা থেকে একটি শোভাযাত্রা বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। মিছিলটি শহর ঘুরে চৌধুরী বাজারে গিয়ে সমাবেশ করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দুপুরে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে নাসিরনগর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট AKM কামরুজ্জামান মামুন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে আনন্দ শোভাযাত্রা হয়েছে। এটি লাকসাম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন লাকসামের মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি প্রয়াত কর্নেল M আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সাভারে। সহায়তা দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের কচুয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তালগাছ রোপণ সহ নানা আয়োজন করেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুরে জেলার কচুয়া উপজেলার গোপালপুর ট্যাংরাখালী সড়কে তালগাছ রোপণ করেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খান মনিরুল ইসলাম। এদিন বিষখালী, গোপালপুর, পদ্মানগর সহ বিভিন্ন স্থানে ৫ শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়। ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ কর্মশালা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম এবং UNDP-এর প্রতিনিধি অপূর্ব সাথী মাহবুব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাতের ভোটের বুদ্ধি জাবেদ পাটোয়ারির। সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত DGFI থেকে, বাস্তবায়ন করতেন DB হারুন। চৌধুরী মামুনের জবানবন্দি। চলমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চলছে। ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি কাল। আজও বিক্ষোভ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। সংকট দ্রুতই কেটে যাবে আশা শিক্ষা উপদেষ্টার। নীলফামারীর ইপিজেডের সামনে সেনাবাহিনী পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ কয়েকজন।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।